লাল হয়েছে দেখেন তো একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, মানে দুজনকে রাখবেন একদম, হ্যাঁ। ছবি তুলি ওনার, এটা যেটা একটু মুখটা এদিকে, যদিও রোদ লাগবে এদিকে রাখবেন, ক্যান্ডি কষ্ট হবে। বলে আমরা কথা বলা শুরু করি। হ্যাঁ আরেকটু ক্যান্ডি একটু এদিকে আসুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শামসুল হক। শামসুল হক। আপনার বয়স এখন কত হলো? আমার বয়স 60-এর উপরে। 60-এর উপরে। 60-এর উপরে। আপনার জন্মস্থান? জন্মস্থান আমার মহেশপুর, কুমিল্লা জেলার বগুড়া মহেশপুর। মহেশপুর। এটা ইউনিয়ন কোথায় পড়লো? দক্ষিণ খোসবাসী ইউনিয়ন। দক্ষিণ খোসবাসী ইউনিয়ন। তো আমরা জানি যে আপনি একজন প্রবাসী এবং এই মুহূর্তে ইটালি প্রবাসী, এবং এছাড়াও আপনি বিভিন্ন দেশে ছিলেন। কোন কোন দেশে ছিলেন এই অবধি? আমি প্রথম দুবাই ছিলাম, দুবাই থেকে গ্রিস থেকে ইটালি, তারপরে আরো অনেকগুলি দেশ আল্লাহ ঘুরার তৌফিক আল্লাহ দিয়েছে আমাকে। সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, গ্রিসে তো থাকছি। দেশগুলো মোটামুটি দেখে ফেলেছেন। হ্যাঁ ইনশাআল্লাহ দেশ। জার্মানি দেখলেন যে, জার্মানিতে কি দেখলেন? জার্মানিতে আমি খুব বেশি দিন সময় ছিলাম না, 3 দিন ছিলাম। খুব বেশি একটা কিছু দেখতে পারিনি। কোথায় গেলেন জার্মানিতে? জার্মানি আমি ফ্রাঙ্কফুর্টে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ফ্রাঙ্কফুর্ট তো খুব বিখ্যাত, ওখানে অনেক বড় শহর, বই মেলা হয়। মেলা হয়। তো আমি এমনি নরমালে গেছি এক বন্ধুর বাসায়। 3 দিন থেকে আমি ঘুরে ওই শহরে একটু ঘুরে। বিশেষভাবে কি ভালো লাগলো জার্মানির? বা জার্মানি আমার সবচেয়ে তাদের বিশেষত্ব তারা যে তাদের মধ্যে নাই, যে গর্ব নাই, অহংকার নাই। আমরা মধ্যে যেমন আমরা কিছু হইলে একটা লোকে একটু ধনী হইলে, একটু টাকা পয়সা হইলে এমন একটা কিছু, বা এই ওই অহংকার তাদের অহংকার তাদের। এই একসময় তো জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাগ হয়েছিল পূর্ব এবং পশ্চিম জার্মানি, এখন তো এক না, এখন তারা সব ওয়াল ভাঙিয়ে তারা এখন আবার সব এক হয়ে গেছে। এটি নেই তো ওয়াল ভাঙিয়ে তারা এক হয়ে গেছে। তো এখন আপনার জার্মানিতে আপনার বিশেষভাবে ভালো লাগলো কি? জার্মানিতে বিশেষভাবে ভালো লাগছে আমার যে ওইখানে যে চলাফেরাটা ভালো, মানে আপনার গাড়ি বা ইত্যাদি যে কোনো জিনিস আপনাদেরকে আপনি টাইম একদম ডিসিপ্লিন। সুইজারল্যান্ড আর জার্মানিতে আমি অন্য দেশে ঘুরছি, কিন্তু এরকম বাইটাতে আমি থাকি, এরকম এত সুন্দর মেনটেন্স নাই। জার্মানি এবং ফ্রান্সে দেখছি আমি, সুইজারল্যান্ডে টাইম, এবং আপনার গাড়ি আপনি ঠিক স্টেশনে আসতেছে, লেখা আসতেছে এত মিনিটে গাড়ি আসবে, ঠিক এত মিনিটে গাড়ি এখানে আসতেছে। আর এদের এমন একটা সিস্টেম ওদের আছে যে টিকিট ছাড়া আপনি গাড়িতে উঠতে পারবেন না, অর্থাৎ টিকিট আপনি কাটতেও হবে না। আপনি গাড়িতে উঠলে বা স্টেশনে টিকিট পাবেন, নিজের টিকিট নেবেন, অথবা গাড়ির মধ্যে টিকিট আছে। তো টিকিটটা পাস না করলে আপনি সারতেই পারবেন না। ওদের এমন যে সিস্টেম করে রাখছে, ডিজিটাল কাকে বল, তারাই মূলত ডিজিটাল। আমরা দেশে বলে মূল্য এই সে, আসলে আমাদের দেশে কিচ্ছু নেই। আমরা এগুলো মানে রাজনৈতিক বুলি আসলে এই রাজনৈতিক বুলি। আচ্ছা, ইটালিতে আপনি আছেন কত বছর? ইটালিতে আমি ধরেন না 2004 থেকে এই পর্যন্ত চলবে, প্রায় 3 বছরের কাছাকাছি। আচ্ছা, বেশ দিন রইলেন। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে মিত্রশক্তি আর অক্ষশক্তির যে লড়াইটা হয়েছিল, তো সেখানে জাপান, জার্মানি আর ইটালি, এই তিনটা ছিল অক্ষশক্তি। তো আপনি জার্মানি তো গেলেন, দেখলেন, এবং ইটালিতে তো আছেনই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি তো মানে একেবারে সারা পৃথিবীর যে আমি দেখেছি যে আপনার ইটালি যে আপনার ঐতিহ্যটা বেশি ঐতিহ্য রইল, তারা যে রোম শহরটার চতুর্দিক দিয়া রাজধানী যে এরা ওয়াল দিছে, মানে যাতে কোনো শত্রু এদের ভিতর আক্রমণ করতে না পারে। এই প্রাচীন ওয়ালটা কিন্তু এখনো আছে, ওয়ালটা এখনো ওই ওয়াল ভাঙে নাই। চীনের যেমন মানে ওই প্রাচীনটা ওদের রয়েছে। আর তাছাড়া মনে করেন যে রোমে তো খ্রিস্টানদের মনে করেন যে ভ্যাটিকান সিটি, যেমন আমাদের মক্কা, আমরা সারা বিশ্বের থেকে আমরা সৌদি আরবে মক্কা হজ করতে যাই। খ্রিস্টানরাও মনে করেন যে সারা বিশ্বের থেকে ওই ভ্যাটিকান সিটিতে। আর ভ্যাটিকান সিটি হলো সাহিত্য শাসিত, কারো তারা নিজস্ব পুলিশ, নিজস্ব মনে করেন সবকিছু, তারা এই নিজস্ব সবকিছু তারা নিজের তাদের শুধু টাকাটা চলে ইটালিয়ান, ওদের টাকাও আছে, তো ওই টাকাটা বেশি চলে না, কিন্তু ওই আপনার ভ্যাটিকান সিটিতে তাদের নিজস্ব সবকিছু।
পম্পিনগরের কথা বলছিলেন। পম্পিনগরে হলো পম্পিনগরেটা আপনি গিয়েছিলেন? হ্যাঁ আমি পম্পিনগর গেছি পম্পিনগরে, আমি ছিলামও এবং এবং আমি আমার বাসা থেকে পম্পিনগর একদম আমার নজদিক ছিল। কোনটা আপনি ধরতে পারেন? ধরে হ্যাঁ। বলেন না হয় পরে আচ্ছা, না অসুবিধা নেই। পম্পিনগরীতে আপনি হ্যাঁ। আপনি আপনি পম্পিনগরী থেকে কত দূরে আছেন? পম্পিনগর থেকে ম্যাক্সিমাম আমি 20 কিলোমিটার দূরে। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার গেছি, অনেকবার। কয়েকবার গেছি। দেখে আপনার এটা কি হাইটা অনুভূতি? না, হাইটা এটাতে শেষ করা সম্ভব না, এত বড় এই আপনার শহরটার হাইটা কি মানে দেখলেন এবং অনুভবটা কি রকম? অনুভব এখানে যে এটা আল্লাহর এটা তো আল্লাহর গজব হইছে, আল্লাহর কুদরতে আগ্নেয়গিরির লাভা। যে লাভাটা হইছে, এখনো সেখানে গেলে আপনি অবাক হয়ে যাবেন যে ঐতিহ্যবাহীগুলি দেখলে, যে যেভাবে ছিল, যে কেউ বাজাইতে একটার বাজাইতে এই অবস্থায় আছে, কেউ মেয়ে ছেলে ধরে ধরেছে এই অবস্থায় আছে, কেউ মনে করেন যে গরুর উপরে আছিল ওই অবস্থায় আছে, কেউ নাচ গানে ব্যস্ত ছিল ওখানে। তো ওই জায়গাটি এই একদম ফসিল হয়ে গিয়েছে। ছিল, মানে ওরকম জীবাশ্ম। জীবাশ্ম ওই যে ব্যবস্থা এই ব্যবস্থা আপনি গেলে অবাক হয়ে যাবেন যে কিভাবে এটা সম্ভব আজও। এই যে বেনিতো মুসোলিনি ছিলেন ইটালির মানে নেতা, ফ্যাসিস্ট নেতা অনেক দ্বিতীয় আগের বিশ্বযুদ্ধের কথা। সময়। তাদের দেশে এই মুসোলিনিকে এখন হ্যাঁ, কিভাবে না না মুসলিকে তারা এখনো খুব প্রাধান্য দেয়। প্রাধান্য মুসলিকে দেয়? এখনো আপনার বিভিন্ন বইয়ে তারা লিব্রু পড়ে, প্রত্যেক ইতিহাস লিব্রুতে বইয়ে মুসলিমের ইতিহাস পাওয়া যাইতেছে। আর এমনও কি যারা ওই সাগরের পারে আচ্ছা, ঘুরতে যায় মেয়েরা ছেলেরা গ্রীষ্মের সময়, যেমন আমরা চিটাগাঙে যাই ঘুরতে, ওরকম গ্রীষ্মের সময় বিভিন্ন দেশ থেকে বা ইটালিয়ানরাও ওই সাগরের পারে তারা সময় কাটায়, গ্রীষ্মের ছুটি কাটায়। আরে আমার ছেলে ধরুন যে ক্লাস 8 এ পড়ে, সে মুসোলিনি, হিটলার এগুলো নিয়ে বেশ টুকিটাকি পড়ে তো। হ্যাঁ। এখন আপনি মুসোলিনির দেশের বা আপনি ধরুন যে বেনিতো মুসোলিনির দেশে আপনি আছেন, থাকেন বা ওই দেশ দেখার আপনার অভিজ্ঞতা আছে বা আপনি প্রবাস জীবন যাপন করছেন ওখানে, এই বিষয়টা যখন সে আজকে আমার কাছে জানবে, হ্যাঁ। সে বেশ রোমাঞ্চ অনুভব করবে। আচ্ছা, হ্যাঁ, তো এই মুসলির ছবিটা এখনো তারা তাতু মারে, তাই মেয়েরা তাতু মারে তাতু মারে বা বলতে? এই ট্যাটু, ট্যাটু। স্টিকার লাগায়। ট্যাটু, মুসলিরা ট্যাটু, কত ট্যাটু। ভালোবাসে তারা। হ্যাঁ, ট্যাটু করে আমরা তাতু বলি। তো তাতু মারে মেয়েরা ছেলেরা, মুসলিরা এত ভালোবাসে, তার ছবি এখনো তাদের বুকে। বডিতে বডিতে লাগায় এবং একটা তারা sticker বিশেষভাবে লাগায়, শ্রদ্ধায় স্মরণে রাখে। শ্রদ্ধা স্মরণ তার করে। কিন্তু মুসলিমের বেশ মর্মান্তিক মৃত্যু হয়েছে। হ্যাঁ, মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা আমি জানি আচ্ছা, না। এটা আমি জানি, এটা ইতিহাসের অন্য পর্যায়ে। তাহলে জার্মানিতে যে গেলেন, ওখানে হিটলার তো নাৎসির যে হিটলার, না না, হিটলার তো মারছে ইহুদিরারে। হ্যাঁ, ইহুদি 60 মারছে, ওই লক্ষ- হলোকাস্ট বলে ওই 60 লক্ষ ইহুদিকে যে ইহুদি মারছে, যে সে হিটলার বলছিল যে কিছু ইহুদি রেখে যাব, যে তাদের তোরা সারা নৃশংসতা। আমি 1 লক্ষ না 2 লক্ষ রেখে গেছিল, যে আমার মৃত্যুর পরে মানুষ তোমরা যেন বুঝে যে অনুভব করতে পারবা যে ইহুদিরা কি জিনিস, আমি কেন মারছি। এখন তো আমি মারছি, সারা বিশ্ব আমাকে এখন তো ইসরায়েলের উফ। ইসরায়েল দেখতেছে না, কিভাবে বর্তমান এখন আজকের দিনে আপনি হিসাব করেন কিভাবে তারা মানুষগুলিরে, নিরীহ মানুষগুলির, বাচ্চাগুলির শোনিক না। বলছি যে জার্মানিতে হিটলারকে কি এখনো স্মরণ করে, শ্রদ্ধা করে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই না, সারা হিটলারকে তো তারা ভালোবাসে। তারা ভালোবাসে, তারা কিন্তু সারা ভালোবাসে। দুনিয়াতে এভাবে সারা কিন্তু দুনিয়াতে ইতিহাসটা যদি- বলা হয়েছে হ্যাঁ, যদি আমরাও তাকে ঘৃণা করি বা অন্যরা ঘৃণা করে, যে 60 লক্ষ লোক মারছে বা বিশ্বযুদ্ধের নায়ক হলো হিটলার, কিন্তু এটা আমাদের বুঝতে হবে, সে যে ইহুদিরা যে অনেকে বলে সে 60 লক্ষ ইহুদি মারছে, ইহুদিরা যে কেন মারছে এটা আজকে হয়তো আমি বা সারা বিশ্বের জনগণ বা বিশ্বের মানুষ এখন বুঝতেছে যে এই এদিকে কেন মারা কেন মেরেছিল। 60 লক্ষ ইহুদিরা একদম নিষ্ক্রিয় করে দিল, এখন অনুভব করতে পারি আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আপনার জার্মানি, ইটালি বা জাপান হেরে গেল, তখন কিন্তু ইতিহাসগুলো অন্যভাবে লেখা হলো। ধরুন যে সোভিয়েত ইউনিয়ন ছিল তখন, স্টেলিনগ্রাডে হামলা দিয়েছিল নাৎসি বাহিনী। এখন ওই যুদ্ধে পরাজয় হলো হিটলারের। এখন হওয়ার পরে ইতিহাস কিন্তু পরাজিতের পক্ষে যায় না, জানেন ইতিহাস না, সবসময় বিজয়ীর পক্ষে যায়। এইটাই আপনার বুঝতে হবে, তাহলে ওই দেশের মানুষ তাকে কত ভালোবাসে। এখনো ভালোবাসে। হিটলারকে তারা এখনো কত ভালো, দেখেন বিশ্বযুদ্ধে হাইরে গেছে, হ্যাঁ। তারা না খাইও থাকছে, এমন দিন গেছে, গেছে। কিন্তু তারপরও তারা ওনাকে বলতে পারে না যে আমাদের নেতা মানে হিটলার, হিটলার অ্যাডলফ আমাদের নেতা। হিটলার। কারণ যদি জয় হইতো তাদের সারা বিশ্বে তাদের আমরা চলে যেত, জয় হলে তো সারা দুনিয়ায় কবজা। কবজা করতো। তো এখন হাইরে গেছে, তাও হারতো না। তো আমেরিকা যদি জাপানে বোম না ঢালে, জাপানে আমেরিকার পার্ল হারবার বন্দরে হামলা দিল 7 ডিসেম্বর 1941, এরকম সময়টাই। আর ধরুন যে এই হিটলার একটা
মানে নিরাক্রমণ চুক্তি ছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। যে আক্রমণ জোসেফ করবে স্টালিনের না সঙ্গে। কিন্তু পরে কিন্তু তিনি সে আক্রমণ কিন্তু করছে। স্টালিনের নামে যে শহরটা ছিল এটা আক্রমণ করছে। এটা হলো যে আপনার ওই যে স্টালিনগ্রাদ। হ্যাঁ। এই স্টালিনগ্রাদে গিয়ে ধরুন যে আক্রমণটা করেছিল, পরে হিটলার আপনার স্টালিনের একটা ছিল অধীনে আরেক লোক ছিল ক্রুশ্চেভ। এই ক্রুশ্চেভ বহু রণকৌশল খাটিয়ে পরে ওই যুদ্ধ ফেস করেছে, এবং বিশেষ করে গেরিলা যুদ্ধ। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো আপনি যদি হিটলার যদি রাশিয়া আক্রমণ না করে তো মনে করেন যে হিটলারের তাই। জয় অনিবার্য ছিল। একদম একদম। কিন্তু উনি ভাবছিল যে আমি না, ওনার এই চিন্তাটা ছিল যে সারা পৃথিবী তখন তো মানে যেদিক দিকেই যাচ্ছে হিটলার সৈন্যরা মানে দেশ দখল হয়ে যাচ্ছে। কিন্তু হিটলারের একটা ধারণা ছিল এরকম, অনেক গবেষক বলেন যে এত বড় বিশাল মানে সোভিয়েত ইউনিয়ন, এটাকে যদি আমরা দমন করতে পারি তাহলে সারা পৃথিবী আর যুদ্ধটা করবে না, কিন্তু কিন্তু হলো না। না, সেটাও হয়ে গিয়েছিল প্রায়। কিন্তু তাদের রণকৌশলের মধ্যে বেশ পরিবর্তন আনার কারণে এবং যথেষ্ট মাসুল দিতে হয়েছিল রাশিয়াকে। তো এই পরে যাক এই যুদ্ধে হেরে যায়, এই হারাটাই কিন্তু অন্যতম কারণ। যতবারে রাশিয়ার আক্রমণ করছে, হ্যাঁ, কেউ জয় এটা জয় পায় নাই। ফ্রান্সের যে নেপোলিয়ন ছিলেন তিনিও তো আক্রমণ করেছিলেন, সেটা নিয়ে ওয়ার এন্ড পিস। আপনি ইতিহাস দেখেন, যতবারে রাশিয়াকে যারাই আক্রমণ করছে কেউ জয় লাভ করতে পারে না। তার কারণ হলো শীত। একটি সবচেয়ে বড় কারণ হলো যখন পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার আক্রমণ করলো, রাশিয়াটা দেখলো যে তারা যুদ্ধ খুলতে পারবে না, তখন তারা অস্ত্র শস্ত্র তারা পূব দিকে শীত অঞ্চলে তারা চলে গেল। এই দিক থেকে তারা দৌড়িয়ে তারা গেছে, ঢোকার পর দেখছে যে তারা মারা লাগে না, তারা শীতে নিজেই মরে শীতে মরছে। আর ওই খাওয়ার যে রসদের লাইনটা বন্ধ করে দিয়েছে। তো তারা তো কিন্তু খাদ্য সাপ্লাই দিতে পারে না, সুতরাং তারা এইভাবে হারছে। কিন্তু এখন তো আবার নতুন করে ইউক্রেন তার অংশ ছিল, আর রাশিয়া নিজেরা 90 সালে না 89 সালে এটারে তারা আলাদা ভেঙে গেল। 15টা প্রজাতন্ত্র ছিল সোভিয়েত ইউনিয়নের, এগুলো স্বাধীন রাষ্ট্র হয়ে গেল। এখন নিজেরা লেগে না, নিজেরা লাগছে না এই জিনিসটা। আমি ন্যাটোতে যোগদান করাকে নেটোর কথা ছিল তারা রাশিয়ার যে আশেপাশে দেশগুলি আছে সেখানে তারা নেবে না, যাবে না। যেমন সুইডেন আছে, নরওয়ে আছে, ইউক্রেন আছে, তারপরে বেলারুশ আছে, বুলগেরিয়া আছে। এখন নেটো আস্তে আস্তে কবজা করতে করতে সীমানা বাড়াচ্ছে। এখন আমি আপনার ঘরের দুয়ারে যদি বসি লাঠি লইয়া, এখন পশ্চিমারা তো আপনার ঘরের দুয়ারে বসছে লাঠি লইয়া, যে কোনো সময় আমরা বাড়ি দিব। তখন সে বাধ্য হয়ে এখন যুদ্ধ। ইউরোপের নেটোভুক্ত লোকেরা তো বুঝে এটা, আমেরিকান চাপে তো পারতেছে না, আমেরিকার চাপে তারা পারতেছে। এর মধ্যে অনেকগুলি, হাঙ্গেরি তো পরিষ্কার বলছে এই যুদ্ধে আমি নেই, সে এটা জার্মানিও কিন্তু মানে ধরুন যে যথাসম্ভব নিরপেক্ষ চেষ্টা করতে কিন্তু পারতেছে না। ইটালিও তারপরে আরো যে কোন দেশ আছে, এরকম অনেকগুলি দেশ আছে এটার পক্ষে না, কিন্তু এখন বাধ্যতামূলক। ওই একটা কথা আছে না আমাদের দেশে যে ফেসে আমি বলদ হয়ে রয়েছি, ঠিক ওই রকম অনেকগুলি দেশ আছে যে ফেসে না। আমেরিকা তো বিশাল শক্তি না, আজকের সময় তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেওয়ার কারোর অবস্থান নেই। কিন্তু তারপরও দেখুন এখন নিতেছে ইরান, তুর্কি, রাশিয়া, এই তিনটা দেশ কিন্তু এর বিপক্ষে কাজ করতেছে বর্তমান সালে। তবে তারা রাশিয়ার হারাতে পারবে না, যতই কিছু করো রাশিয়াকে তারা হারানোর মতো কোনো ব্যবস্থা তাদের কাছে নেই। তেল রাশিয়ার কাছে, খাদ্য রাশিয়ার কাছে, স্বর্ণ রাশিয়ার কাছে, আমরা শস্য খেতে দিতেছেন বা এখন যাই যতটুকু রাসায়নিক সার। এই যে ইউক্রেনে এত গম, ইউক্রেনে কেউ ছিল আমাকে বলছে যে 3 দিন হাঁটলাম, গম খেত শেষ হয় না। ইটালি যতটুকু, পুরা দেশটা যতটুকু, এতটুকু জায়গার মধ্যে ইউক্রেনের গম চাষ করে তার এতটুকু জায়গা। তো এত বড় একটা দেশ, আর তাছাড়া ওই দেশে খনিজ সম্পদ অনেক প্রচুর। তো আসলে তারপরও রাশিয়া তো এখন মনে করেন যে ফ্রান্সের অংশ দখল করে নিয়ে গেছে, ফ্রান্সের একদিন নিয়ে গেছে। এটা তো আর ছাড়বে না, এটা তো ছাড়ার প্রস্তুতি আসে। এত বলতেছে বসতে হলে এটা বাদ দিয়ে বসো, এটা নিয়ে আর বসো। তো পরন্ত লাস্ট টাইম এখন শেষ পর্যন্ত কি হবে জানি না, ভালো জানি। তো আমার মনে হয় না যে রাশিয়াতে তারা পৃথিবী কাবু করতে পারবে বলে আমার মনে হয়। এখন আপনার জমিতে আজকে আপনি এই ক্যাপসিকামের চাষ নিয়ে আমরা কথা বলতে ভেবেছিলাম, কিন্তু যেহেতু আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, থেকেছেন, প্রবাস জীবন যাপন করেছেন এবং এখনো ইটালিতে আপনি প্রবাস জীবন যাপন করছেন, তো
তো সেই ক্ষেত্রে আসলে এইসব ইতিহাস ঐতিহ্য এবং যে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট এগুলো নিয়ে আপনার সঙ্গে আলাপ হয়ে গেল। তা আমরা একটু অন্য দিকে গিয়ে আপনার চাষটা নিয়ে একটু কথা বলবো। আপনি অনেক সময় দিলেন এই রোদের মধ্যে কষ্ট করে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ইয়াসিন ভাই, ভিডিওটা লালটা কাইন্ডলি একটু কেটে দেখছো বাড়ি সহ জায়গা রাখলাম, ঘর সহ জায়গা রাখলাম, বুঝছো? সুদল করছি 15-15.5 শতক। আচ্ছা তারা আমার মনে করে এছাড়া এই দিক দিয়ে তো গাছ তো 2-3টা না, ইন্ডিয়া একটা যে ওষুধ দিছিল, হ্যাঁ ওষুধ দেওয়ার কারণে ওই যে পোকের ওষুধ দিছিল, হুম। তা ওই মালটা মিক্স করতে নাই, এই জন্য তিনটা গাছ মারা গেছে। এইটা বসানোর স্ট্যান্ড নাই, আছে, একা এগুলো নিয়ে করা যায় না। মানে ক্যামেরাম্যান ছিল না, দেখছেন স্যার, এই দেন কেমন বালু, হ্যাঁ একদম বালু পেলাম এই যে। স্ট্যান্ড টাইনা হ্যাঁ এটা ফুটানো যাবে না। আর একা আচ্ছা আচ্ছা একা আচ্ছা একা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর না আপনাদের কষ্ট হইতেছে না, আমি ধরতাম। কষ্ট না। হুম, আপনারা যে এত কষ্ট দিতে আছি, এই আমি হাতে নিয়ে দাঁড়াই। সমস্যা নেই, এটা আমি একটু একটু আরেকটু এদিকে আসুন। হইতেছে তো না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আপনি আমাদের দুজনেরটা নেন, আবার আপনার দুজনে নিয়ে যেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া আমরা একটু আগে বিভিন্ন বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু এখন যে বিষয়টি নিয়ে একটু জানতে চাই, এখানে যে আপনার একটু চাষের জমি টমি আমরা নিলাম, যে ছবি টবি তুললাম, এটা ক্যাপসিকাম বলে, হ্যাঁ? জি, ক্যাপসিকাম। এটা বিভিন্ন ভাষা বিভিন্ন দেশে ভাষা বলে। বলছিল, আপনি বলছিলেন কোন কোন দেশে কি বলে। না, আমরা ইতালিতে এটাকে পেপারোনি বলে, আচ্ছা, আর আমরা দেশে এটাকে ক্যাপসিকাম বলে। আর দুবাইতে কি জানি বলে? দুবাইতে যে একটা নামটা ভুলে গেছি, অন্য আরেকটা নাম। অন্য আরেকটা নাম বলে, মানে আচ্ছা, এক এক জায়গায় এটা আপনি চাষ করার কখন কিভাবে চিন্তা করলেন, বা এই চাষটা সম্পর্কে আমি একটু আগে দেখলাম যে আপনি যখন কথা বলছিলেন, তো বেশ এটার যে এটা বৈজ্ঞানিক চাষ পদ্ধতি নিয়ে আপনি কথা বলছিলেন, এই পদ্ধতিটা, চাষের এই পদ্ধতিটা আপনি এই কোথায় পদ্ধতিটা শিখলেন? আসলে আমি এই পদ্ধতি হলো এই 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 থিংটা সবটাই হলো ইসরায়েলি বৈজ্ঞানিকদের তাই থিং। মানে সারা পৃথিবীর সেরা বৈজ্ঞানিক। আমরা একটু আগে ইহুদিদের কথা বলছিলাম, কিন্তু এরা তাদের নৃশংসতার কথা বলছিলাম, কিন্তু মেধা কিন্তু তাদের প্রচন্ড মেধা। আমরা সর্বপ্রথম হইলে আমরা তা বাচ্চারা বলি যে বাবা কয়ে ডাকি, তারা বাবা বলে ডাকে না, তারা ব্যবসার চিন্তা করে, তাদেরকে ব্যবসা শিখায়, আর তাদেরকে যে আহ, কি বলে এটারে ইঞ্জিনিয়ারিং বা আহ, যে বিজ্ঞানসম্মত যে জিনিসগুলা তারা তাদের কাছে ওই ছোটবেলা থেকে তারা ধরে তোলে। তার কারণে ওইখানে তারা দেখেন পৃথিবীর যতগুলি আবিষ্কার, যে কোকো কোলা বলেন তাদের, পেপসি তাদের, সব প্রোডাক্ট ইত্যাদি প্রোডাক্ট তাদের প্রোডাক্ট, এবং এই যে ইন্টারনেটের যা কিছু আছে সব সব তাদের কাছে তাদের। নিয়ন্ত্রণ, এবং এই জন্যই- আমেরিকার যে নিউক্লিয়াস বডিটা, এইটাও তাদের এই জন্য তো ইসরায়েলের বিপক্ষে কখনোই না, না, আমেরিকা তো আমেরিকা এই কখনো তাদের অবস্থান বিরুদ্ধে নেয় না। অবস্থান নেয় না, কারণ এবং ছোট্ট একটি রাষ্ট্র, এবং ছোট্ট দখল করা রাষ্ট্র। রাষ্ট্র, তাদের এই এবং তাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, এটা সারা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সেরা সেরা সেরা। ওখান থেকে এই প্রযুক্তিটা আমি মোবাইলের মাধ্যমে ওখান থেকে সংগ্রহ করছি। আচ্ছা আচ্ছা, তারপরে পরে আমি ইটালি থেকে বাংলাদেশে যোগাযোগ করছি, যে এগ্রোয়ান আছে তাদের সাথে যোগাযোগ করছি যে আমি দেশে গেলে এমন একটা কিছু করবো। তখন তারা বলছে যে হ্যাঁ, প্রোডাক্টটা আমাদের কাছে আছে, আমাদের দেশে তো হয় না, এটা ইন্ডিয়ার থেকে আসে। এই কাগজে কিন্তু 25 মাইক্রো বলে এটারে। এইটারে আমি দুইবার কাজটা করতাম, দুইবার ব্যবহার করতাম, দুইবার আমরা ইউজ করতে পারবো এই কাগজটা। একটু আগে যে আপনি এই পলিথিনটার কথা বলছিলেন, এই পলিথিনে কি এখানে আর কেউ এরকম কোনো চাষ না, করে? আমার অত এলাকায় আমি আর আচ্ছা, এখানে আমাদের দেশে যে সরকারি কৃষি বিভাগের বা মন্ত্রণালয়ের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? আমি তাদের বড়- সহযোগিতা বা তাদের না। মনোভাব কি রকম? আমি বড়রাতে আমাদের যে কৃষি দপ্তর আছে বা কৃষি উন্নয়ন অফিস আছে, সেখানে আমি একবার না অনেকবার গেছি। আমি মূলত তাদের থেকে এই পর্যন্ত কোনো সাহায্য, সহানুভূতি বা কোনো এই আমি তাদের কোনো এই সহযোগিতা এখনো আমি পাইনি। যতটুকু আমি আসছি এখানে, সবটা আমার মেধা, আমার দক্ষতা দিয়ে আমি এই পর্যন্ত এসে পড়ছি, কিন্তু তারা আমার এসে কোনো সরকারি কোনো অনুদান বা সাহায্য, সহানুভূতি আমাকে করে না। বুদ্ধি পরামর্শ। কোনো বুদ্ধি পরামর্শ আমি এখনো
আচ্ছা, ওই একটু আগে বলছিলেন যে এই যে পলিথিনে যে আপনি ছিদ্রটা কি কারণে করেছেন, আমরা এটা নিয়েছি পরে। তো আপনার ওই যে পোকামাকড় না ওঠা হ্যাঁ। অথবা এটা এই সারগুলো পাওয়া। কাগজটায় অনেকগুলি সুবিধা, যেমন মনে হয় একটা পোকা থাকে কাগজের এটারে অনেক ঘাস, যত ঘাস বেশি হবে তত পোকা বেশি হবে। যেহেতু ঘাস হয় নাই, পোকা আমার কম আছে, যেহেতু আমি এটা ন্যাচারাল ভাবে জিনিসটারে আপনাদেরকে খাদ্য হিসাবে এটা সবার কাছে পৌঁছাতে পারবো, যে এটা একটা ন্যাচারাল খাবার হিসাবে। আচ্ছা, আর যদি যত বেশি পোকামাকড় ওষুধ আমি এই দিব, চাষ পদ্ধতিতে কীটনাশকের ব্যবহার একটু একেবারে কম কম, কম লাগে, তুলনামূলক কম। তুলনামূলক কম লাগে। কিন্তু আপনি ওই যে এই পলিথিনটা দেওয়াতে আপনার ধরুন যে অকাল বৃষ্টি হলো, বৃষ্টিতে মাটিটা কেটে যাওয়ারও সুযোগ নেই। সুযোগ নাই, আর মানে এটা তেমন বেশি বীজ গাছটা নষ্ট হয়ে যাবো এই সুযোগ, আবার আবার বেশি শুকিয়েও যাবে, বেশি শুকিয়ে যাবে, আর্দ্রতা ধরে রাখবে মাটি। এবং সার যে দিলেন এটা এটাও আমার গাছে খাইতে মানে পারতেছে। আপনার যে কোনো চাষের ঘাস নাই, কিছু নাই, মানে ঘাস হইলে ঘাসে খাই তো, এখন ঘাসও খাইতে পারতেছে আপনি না। যেটা চাষ করছেন এটা ছাড়া আর অন্য মানে এটা এই সারের উর্বরতা নেওয়ার সুযোগ নেই। না না না, তো এটা আপনি এককভাবে আপনি এটা মোটামুটি জানলেন, স্টাডি করলেন এবং এটা প্রয়োগ করলেন। এই যে আমি প্রথম করছি, তার পরবর্তীতে যদি দেখি যে এটা ভালো হয়, আমি যদি ভালো কিছু রেজাল্ট দিতে পারি দর্শককে বা আমাদের দেশকে, এটা আপনার এক ধরনের পরীক্ষামূলক একটা হ্যাঁ। প্রকল্প। আচ্ছা, তো ঠিক আছে, আপনার সঙ্গে অনেক কথা আপনার সময় নিলাম, অনেক বিষয় জানলাম এবং সর্বশেষ আপনি দেশে এসে এই সময়টাও বসে থাকেননি, আপনি চাষে মনোনিবেশ করলেন এবং ব্যতিক্রমী চাষ এবং এখানের চাষ পদ্ধতিটাও ব্যতিক্রম এবং বাংলাদেশ সরকারের আসলে আপনার কাছ থেকে অনেক সরকারি লোকেরা যারা কৃষিতে নিয়োজিত রয়েছেন, সরকারের টাকায় বাঁচেন, খান জীবিকা নির্বাহ করেন, তাদের তো কোনো রকমের সম্পৃক্ততা অথবা অংশগ্রহণ তো নেই, বরং তাদের অনেক কিছু পাওয়ার ছিল আপনার সঙ্গে সলা পরামর্শ করে, কিন্তু তারা এই থেকে দূরে থাকেন। তারা বলতেছে যে আমাদের এই সেক্টরের অফিসার নাই, যে সরকারি অফিসার বা সরল উত্তর দিয়ে দিল, কিন্তু এগুলি কোনো দায়িত্বশীল কর্মকর্তার কথা না, এটা তো একটা দায়িত্বশীল মানুষের কথা তো এটা হতে পারে না, হতে পারে না। বরং একজন না থাকলে ঠিক আছে, আপনাকে আরেকজন দিতেছি, বিচারক আজকে একজন নাই, সেজন্য বিচার তো থামবে না, বিচার আরেকজন আসবে এখানে। আমাদের প্রধানমন্ত্রী না থাকলে আরেকজন প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী ফিল্ডে জায়গাটা খালি থাকবে না, উনি তো আর বসে থাকবে না, দেশ তো আমাদের পরিচালনা বন্ধ থাকবে না। যেমন ওনারা আমার সাহায্য সমিতি করে নাই, সেজন্য তো আমার পরিচালনা বন্ধ হয়েছে। এত বড় একটা উদ্যোগ পরিকল্পনা, এগুলো দেখতেও আসে, দেখতে মাঝে না। এই বন্ধু একজন ওই মনিরুজ্জামান আসছিল, উনি আসছে নাকি একবার আইসা, আমি ছিলাম না, আমারে পায় নাই, পরে উনি একবার আসছে এখানে, একটু আসছে উনি একবার আইসা। আচ্ছা, এটার ফলন হতে কতদিন সময় লাগবে? এটা ফলন আমার তো প্রায় 2 মাস হয়ে গেল, এখন না, এখানে এটা 50 দিনে ফলটা আসে, কিন্তু 50 দিনে আমি না পাওয়ার একটা কারণ আছে। সারাটা আসছে তো বগুড়া থেকে, আসার সময় যখন গাড়িতে আসছে সারাটা পাতা কি বলে ফকুল খাইয়া, মানে পাতাগুলি সব ঝরে গেছে, শুধু গাছটা আমি লাগাইছি, পাতা একটু ছিল না, পাতাই ছিল না। তখন আমাদের ফোন করছে যে আমি সারা তো লাগে কি করবো, কিন্তু পাতাই নেই। তখন ওরা বলছে আপনি টেনশন করেন না, যেভাবে আপনি লাগান ইনশাল্লাহ আপনি টেনশন করেন না। তারপর কিন্তু আমি ওই কথার পরে তারপর আমি এটা লাগাইছি, তো লাগানোর পরে ওই যে স্তম্ভ ধরে গেছে, এইখানে মনে করেন যে আমার গাছটা ঠিক হইতে আমার 1 মাস সময় লেগে গেছে, নাইলে কিন্তু আমার ফল আরো আগে আসে যেত। তো অনেক কিছু জানলাম, আপনার কাছে শিখে নিলাম, এখন আপনাকে বেশ কিছু জানলাম, শিখলাম আসলে। তো আপনি যে এরকম মহতি মানুষ, মহতি চিন্তা, আপনার এই চিন্তাগুলো ছড়িয়ে যাক মানুষের কাছে, এটাই কামনা করি। আপনি এত কষ্ট করে আপনি আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলেন আপনি, যে আমার জিনিসটা দেখলেন, আপনি সময় দিলেন, আমিও আপনাকেও ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।